দেখো আজকে আমাদের एग्जांपल 8 করাচ্ছি আমি সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো মানে एग्जांपल 8টা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আর একটু ক্রিটিক্যাল বাট যে বুঝবে তার জন্য কিন্তু খুবই ইজি খেয়াল করে এখানে লেখা আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহার উপকেন্দ্র অর্থাৎ ফোকাস যেটাকে বলে এই যে উপকেন্দ্র 0,0 বিন্দুতে অবস্থিত এবং x - y + 1 = 0 রেখাটি উহার শীর্ষবিন্দুতে স্পর্শ করে অর্থাৎ আমাদের প্রথমেই বলেইছে যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমাদের টার্গেট থাকা লাগবে যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা লিখতে পারি SP = PM অর্থাৎ এখানে এসটা হলো উপকেন্দ্র যেটা আমাদের প্রশ্নে দেয়া আছে অলরেডি দেখো উপকেন্দ্র কিন্তু দেয়াই আছে আচ্ছা আর পি হলো সেটাই যেটা অল টাইম আমরা ধরে নিব এই সেই পি দেখো এই পি অল টাইম ধরে নিব x, y আর m লাগবে SP = PM এমটা হলো নিয়ামকের সমীকরণ কিন্তু এই ইকুয়েশনে মানে এই যে কোশ্চেনটাই আমাদের কোনো নিয়ামকের সমীকরণ দিয়ে দেয় নাই অর্থাৎ নিয়ামকের সমীকরণকে আগে আমাদের বের করে নিতে হবে দেন তারপরেই আমাদেরকে কি করতে হবে এই পরাবৃত্তের সমীকরণকে ডেভেলপ করতে হবে তাহলে আমাদের প্রথম টার্গেটটা হলো নিয়ামকের সমীকরণটা বের করা সেটা কিভাবে করব তোমরা এখন কেউ কমেন্টস করবে না আমি বোঝানোর পরে যদি না বুঝে থাকো দেন আমি বললে টাইম দিব তখন তোমরা কমেন্টস করবে এখন তোমরা শুনবে সবাই তো খেয়াল করো এখানে আমাদের টার্গেটটা কি নিয়ামকের সমীকরণ বের করা আমি আগে থেকে একটু চিত্রটা অঙ্কন করছি চিত্রটা বুঝে দিয়েছি দেখো এখানে উপকেন্দ্র দিয়েই দিছে এই যে 0,0 উপকেন্দ্রকে s দ্বারা প্রকাশ করি আমরা আর শীর্ষে যে রেখাটি স্পর্শ করছে সেটা এটা x - y + 1 = 0 অর্থাৎ এটা শীর্ষের সমীকরণ দিছে তো খেয়াল করে দেখো এই শীর্ষের সমীকরণের সমান্তরাল রেখা কিন্তু এই নিয়ামক তাহলে সমান্তরাল রেখার সমীকরণ তোমরা 3 নম্বর চ্যাপ্টারে অর্থাৎ স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারটা শিখছো সেই চ্যাপ্টারে তোমরা কিন্তু এই সমান্তরাল সমীকরণ কোনটা বলা হয় কোনটা লম্বের সমীকরণ বলা হয় এটা কিন্তু শিখে আসছো তাহলে খেয়াল করো এর সমান্তরাল রেখা কী হবে x - y + k = 0 অর্থাৎ x - y + k না দিয়ে তুমি c দিতে পারো মানে যে কোনো একটা কনস্ট্যান্ট দিতে পারো এই কনস্ট্যান্টের মানটা তোমাদেরকে বের করতে হবে তাহলে এই মানটা এখন কিভাবে বের করব তোমরা সবাই খেয়াল করো এখন এই যে আমাদের যে শীর্ষবিন্দুটা এই শীর্ষবিন্দুটা দেখো এখান থেকে এই যে দূরত্বটা আমরা মূল ইকুয়েশনে এ দূরত্ব ধরছিলাম এ এখান থেকে ঠিক এই দূরত্বটা যদি এ হয় এটাও এ হবে আমি আঁকানোর ক্ষেত্রে হয়তো একটু ছোট বড় হয়েছে বাট কিন্তু এখানে সেম দূরত্ব এটাও এ দূরত্ব তাহলে খেয়াল করো আমরা এখান থেকে যদি এই রেখার উপর অর্থাৎ উপকেন্দ্র থেকে যদি শীর্ষ বিন্দুর উপর বা শীর্ষ যে রেখা আছে এই শীর্ষ রেখার উপর যদি একটা লম্ব দূরত্ব পাই লম্ব দূরত্ব বের করি সেটা হবে এ দূরত্বর মান দেখো এইখান থেকে এই দূরত্ব পর্যন্ত মানে এই রেখা পর্যন্ত যে দূরত্বটা সেটা কিন্তু এ দূরত্বের মান ঠিক এখান থেকে এই শীর্ষ এলো উপকেন্দ্র থেকে বা ফোকাস থেকে নিয়ামকের উপরে যদি কোনো দূরত্ব বের করি সেটা কিন্তু 2 এর দূরত্বের মান সেটা কোন দূরত্বের মান 2 এর দূরত্বের মান তাহলে দেখো আমি এই ফোকাস থেকে অর্থাৎ উপকেন্দ্র থেকে নিয়ামকের উপর যে দূরত্বটা আছে এটা 2 এর দূরত্ব এই দূরত্বের মানটুকু আমি বের করার চেষ্টা করতেছি অর্থাৎ একটি বিন্দু থেকে একটি রেখার উপর লম্ব দূরত্ব যে সূত্র বসে সেটা বের করতেছি তাহলে এই যে বিন্দু ফোকাসের যে বিন্দু এর x এর ভ্যালুটা এই যে নিয়ামক এর x এর এখানে বসবে এর y এর ভ্যালুটা এর y এর এখানে বসবে ডিভাইডেড কি হবে x এর সহগ তার স্কয়ার প্লাস y এর সহগ তার স্কয়ার তার রুট ওভার হবে এটাই আমাদের লম্ব দূরত্ব বের করার ফর্মুলা তাহলে খেয়াল করো এই 0 এসে x এর জায়গায় বসলো মাইনাস a মাইনাস এই 0 এসে এই y এর জায়গায় বসলো প্লাস k ডিভাইডেড কি হবে x এর সহগ তার স্কয়ার প্লাস y এর সহগ -1 তার স্কয়ার এটা আমাদের এখানে দূরত্ব বের হয়ে গেল ইকুয়াল দেখো এটা কার সমান
দেখো একটা এ আর একটা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব দেখো 2a, খেয়াল করো এখান থেকে দূরত্ব কিন্তু 2a, এই 2a দূরত্বর মান বের হলো। এখন যদি এখান থেকে এই দূরত্ব বের করি, এই বিন্দু থেকে এই রেখার উপর যে দূরত্ব এটা বের করি, তাহলে কিন্তু এ দূরত্বর মান বের হবে। এই এ দূরত্বের মানকে যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু 2a দূরত্বের মানের সমান হয়ে যাবে। আবার খেয়াল করো এটা 0,0 এই উপকেন্দ্র থেকে এই রেখার উপর শীর্ষ রেখার উপর যদি এটা দূরত্ব বের করি তাহলে কিন্তু এ দূরত্বের মান বের হবে। এই এ দূরত্বকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2a দূরত্বের মান বের হয়ে যাবে। আমি খাতা উপরে তুলবো, তোমরা আগে চিত্র ফিগারটা দেখে বুঝে নাও, কারণ একবারে ফিগার এবং খাতা দেখানো আমার পক্ষে ইম্পসিবল, কারণ ক্যামেরা এটা ক্যাপচার করতেছে না। সো ফিগারটা বুঝে নাও, ফিগার বুঝে আমি খাতায় লিখতেছি, ওটা তো আমি অবশ্যই পরে দেখাবো, এটা বারবার কমেন্টস করার কিছু নাই। তোমরা যা বোঝায় তুমি সেটা আগে বোঝার চেষ্টা করো ভাই, তারপরে এটা দেখা যাবে, আমি পরবর্তী আবার দেখাবো। খেয়াল করো তাহলে এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকে শীর্ষের উপর যে দূরত্ব এটা এ দূরত্ব, একে আমি যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে এই 2 এর দূরত্বের সমান হয়ে যাবে। এখন খেয়াল করে এল দূরত্ব বের করো, লম্ব দূরত্ব 0 এসে এখানে বসবে, এই 0 এসে এই ওয়াইয়ের এখানে বসবে, +1 ডিভাইডেড কী হবে x এর সহগ তার স্কোয়ার প্লাস y এর সহগ তার স্কোয়ার, এটা হবে। তাহলে খেয়াল করে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবা, এখানে উপরে থাকে কে, এখানে দেখা যায় √2 ইকুয়াল 2 × 1 ডিভাইডেড √2, √2 ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ কে এর মানটা আমাদের কত বের হয়ে গেল, কে এর মানটা আমাদের কত বের হলো, এখানে 2 বের হলো, বলবো না দেখাচ্ছেন না, কে এর মানটা দেখো আমাদের এখানে 2 বের হয়ে গেছে। এই কে এর ভ্যালুটা এখানে খেয়াল করো, এই যে নিয়ামকের সমীকরণ, এই নিয়ামকের সমীকরণ যদি কে এর জায়গায় বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা নিয়ামকের সমীকরণ পেয়ে যাব। দেখো আমরা লিখতেছি নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ x - y প্লাস কে এর যে ভ্যালুটা বসিয়ে দিলাম 2 = 0, এটা আমাদের নিয়ামকের সমীকরণ আমরা বের করে ফেললাম। তাহলে দেখো আমাদের যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে যে 4টা জিনিস লাগে, যে SP = PM, এস এর মান আমাদের কোশ্চেনে দেয়া আছে যে 0,0 উপকেন্দ্র যেটা, P আমরা সবসময় ধরে নেই x, y, আর নিয়ামকের সমীকরণটা লাগে, সেই নিয়ামকের সমীকরণ আমরা বের করে ফেললাম। এখন আমরা শুধুমাত্র ইকুয়েশনে বসিয়ে দিলেই এটা আমরা পেয়ে যাব, এই ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে খেয়াল করো আমি এখানেই লিখতেছি, সবাই ভালোভাবে খেয়াল করো তোমরা, এখানে লিখলাম যে SP = PM, এস এর মান তো দেয়াই আছে 0,0, আর পির মান আমরা সবসময় ধরে নেব x, y, তাহলে এসপির ভিতরে অল টাইম দূরত্ব নির্ণয়ের সূত্র বসে, তাহলে তোমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা বসিয়ে দিবা, তাহলে x - 0 তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার, ওই ভুজ দ্বয়ের অন্তর তার স্কয়ার প্লাস কোণ দ্বয়ের অন্তর তার স্কয়ার, তার উপরে রুট যে দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল সেটা বসিয়ে দিছি, ইকুয়াল প্লাস মাইনাস পির যে মানটা, পির মানটা কত আমাদের, পির মানটা x, y, এই x, y এসে x এর জায়গায় x বসবে, y এর জায়গায় y বসবে, +2 মানে লম্ব দূরত্বের সূত্র যেটা এসপির ভিতরে দূরত্ব নির্ণয়ের সূত্র, আর PM এর ভিতরে অল টাইম লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে দেখো x এর জায়গায় x বসলো, y এর জায়গায় y বসলো, প্লাস এই 2 থাকলো ডিভাইডেড x এর সহগ তার স্কয়ার প্লাস y এর সহগ তার স্কয়ার, এটা বসবে। তাহলে এখন খেয়াল করো তোমরা, এই সমীকরণ যদি তুমি ডেভেলপ করতে পারো তাহলে তোমার অ্যান্সার শেষ হয়ে যাবে। এখান থেকে সমীকরণ তুমি ডেভেলপ করো, আমি উভয় পাশে যদি বর্গ করে দেই, স্কয়ার করে দেই, তাহলে এখানে রুটটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে x² প্লাস y², এপাশে প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, উপরে থাকবে কি x - y প্লাস 2 তার হোল স্কয়ার, আর নিচে যে এই যে √2 থাকতো, তো রুট যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে শুধুমাত্র 2 থাকবে। দেন এভাবে তুমি এই সমীকরণটা নির্ণয় করবে। এখন এখানে তো জাস্ট শুধু ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখানে দেখো আমি আগের দিন যে গত ক্লাসে শিখিয়ে দিছি যে a + b + c তার হোল স্কয়ার, এখানে আছে আজকে a - b + c তার হোল স্কয়ার, সেম সূত্র, শুধু প্লাস মাইনাসে একটু
চেঞ্জ করে নিতে হবে, তাহলে তোমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। এই 2 দ্বারা আমি যদি এদেরকে গুণ করে দেই তাহলে কী হবে, 2x² প্লাস 2y²। এখানে দেখো x² প্লাস y² প্লাস 2k² করলে 4y। এখন ছিল আমাদের সূত্র কী ছিল, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2ab, তারপর ছিল প্লাস 2bc, এই প্লাস মাইনাসে মাইনাস 2 আর এই 2, তাহলে 4y, তারপর ছিল কি প্লাস 2ca, কিন্তু এই প্লাস আর এই প্লাস প্লাস 4x, এটা হবে। তাহলে এটা যদি একটু তুমি সলভ করো তাহলে তোমার অ্যান্সারটা ইজিলি বের হয়ে যাবে। দেখো এবার লিখে দেই আমি x² প্লাস y², একটা x² বাদ দিলাম, y² বাদ দিলাম, তারপর এখানে সাইড চেঞ্জ করে এনে যা থাকে আমি সেটা লিখলাম। এটা বইতে আরও একটা লাইন করতে পারে যে x² প্লাস y² প্লাস 2xy, এর জন্য লিখতে পারে x প্লাস y তার হোল স্কোয়ার লিখতে পারে, দেন ইকুয়েশন তোমাদের এটাই বের হবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমি আরও একবার বোঝানোর চেষ্টা করব ম্যাথটি। তো তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কোন সূত্রটি বুঝিয়েছি, কোনটাতে বুঝতেছো না তোমরা ম্যাথটা, সেটা একটু ভালোভাবে খেয়াল করো। আমি ম্যাথটা প্রথম থেকে আরেকবার একটু বোঝাই, সবাই একটু খেয়াল করো। এখানে আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 0,0 বিন্দুতে অবস্থিত হয় এবং x মাইনাস ওয়াই প্লাস 1 = 0 রেখাটি ওর শীর্ষবিন্দুতে স্পর্শ করে। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের টার্গেট রাখা লাগবে SP = PM। এখানে S হলো উপকেন্দ্র অর্থাৎ উপকেন্দ্র লাগবে, P অল টাইম আমরা জানি, আর M অর্থাৎ নিয়ামকের সমীকরণ লাগবে। এই কোশ্চেনে আমাদের কোনো নিয়ামকের সমীকরণ দিয়ে দেয় নাই, এজন্য আমরা নিয়ামকের সমীকরণটা বের করে দিতে হবে। শীর্ষের সমীকরণ যেহেতু দেয়া আছে, এর সমান্তরাল রেখা নিয়ামকের সমীকরণ হবে, সমান্তরাল রেখা নিলাম, কিন্তু এখানে কে এর মান নাই, এই কে এর মানটা বের করা মানে নিয়ামকের সমীকরণ বের করে ফেলা। খেয়াল করো এই উপকেন্দ্র থেকে এই নিয়ামক পর্যন্ত দূরত্ব 2a, আর উপকেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব a, এজন্য শীর্ষ পর্যন্ত দূরত্বকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে নিয়ামকের পর্যন্ত দূরত্ব 2 এর সমান হয়ে যাবে। এজন্য আমি দেখো এখান থেকে উপকেন্দ্র থেকে নিয়ামকের পর্যন্ত যে দূরত্ব, এই 0 এনে এখানে বসালাম, মানে লম্ব দূরত্ব সূত্র বসাই দিলাম, শীর্ষ পর্যন্ত যে দূরত্ব তাকে 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে সমান হয়ে গেল। এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে আমরা কে এর ভ্যালুটা বের করে ফেলছি। তাহলে নিয়ামকের সমীকরণ পেয়ে গেছি আমরা কে এর জায়গায় মান বসিয়ে দিলে। এখন SP = PM, আগের যে ম্যাথটা করছিলাম আমরা গত ক্লাসে, সেই সেম নিয়মে তোমরা ক্যালকুলেট করে আসবা, তোমরা অ্যান্সার পেয়ে যাবা। এখন যদি তোমরা কেউ বুঝে না থাকো তাহলে ক্লাসের মধ্যে কমেন্টস করো যে ভাই আমরা এখানে বুঝি না, আমি আবার বোঝাবো ইনশাল্লাহ। খাতা দেখা যায় না, একবারে ফিগার প্লাস ম্যাথ একবারে দেখা যাবে না, ফিগার দেখতে হবে, ফিগার দেখে বুঝতে হবে, আমার করা শেষ হলে পরে আস্তে আস্তে খাতা দেখতে হবে, একবারে হবে না। খেয়াল করো, সবাই কমেন্টস করো যে কোথায় বুঝো নাই, না বুঝলে আমি আবার বোঝাবো। সুমিয়া শারমিন, তুমি খেয়াল করো আপু, এখানে প্রশ্নে দেয়া আছে, উপকেন্দ্রও দেয়া আছে, শীর্ষের সমীকরণও দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে, এটা উপকেন্দ্রও দেয়া আছে, শীর্ষেও দেয়া আছে, শীর্ষের সমীকরণ দেয়া আছে। হ্যাঁ, লম্ব দূরত্ব ওখানে প্লাস মাইনাস ঠিক আছে, সেক্ষেত্রে তোমার যেহেতু কনস্ট্যান্টের মান নিব আমি, এজন্য শুধুমাত্র পজিটিভ মানটা কাউন্ট করছি। তুমি চাইলে প্লাস মাইনাস দিয়ে পরে স্কোয়ার করতে পারো, কোনো সমস্যা নাই, প্লাস মাইনাস দিয়ে তুমি পরবর্তীতে স্কোয়ার করতে পারো। আমি শুধুমাত্র কনস্ট্যান্টের মান নেবো, এজন্য শুধুমাত্র পজিটিভ মানটা কাউন্ট করছি। গুড, এই তো সবাই বুঝছো। আমরা আরও একটি ম্যাথ করবো ইনশাল্লাহ, খেয়াল করো তোমরা। এরপর কোন ম্যাথটা করা যায়, তোমাদের কারো যদি সমস্যা থাকে বলতে পারো। আমরা অনুসরণী 28 নম্বর ম্যাথটা করব, লাস্ট ম্যাথ যেটা, এই ম্যাথটা করে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। সরি, আজকের ক্লাস মানে এই পরাবৃত্তের জন্য এখানেই ক্লাস শেষ হবে, বাট উপবৃত্ত শুরু হবে। অনুসরণী 28 নম্বর ম্যাথটা দেখো, এখানে লেখা আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো।
একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যাহার শীর্ষবিন্দু (4, -3) বিন্দুতে অবস্থিত। কোনো কমেন্টস করে? উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য কথা বুঝতে পারছো সদীপ? তুমি দেশের উপর দেখাবো লম্বের দৈর্ঘ্য ইকুয়াল 4 এবং অক্ষটি দেখা যায় অক্ষটি x অক্ষের সমান্তরাল। খেয়াল করে এখানে আমি 1928 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো এখানে লেখা আছে 28 নম্বর ম্যাথে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4, -3 বিন্দুতে অবস্থিত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ভালোভাবে খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানতাম যে আদর্শ ইকুয়েশনে 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু 4a। এই 4aটাই এখানে 4a, এই 4 এর মানটাই দেওয়া আছে 4। যদি এখানে মানটা 10 বা অন্য 4 ব্যতীত অন্য কোনো মান দেওয়া থাকতো তবে বুঝতে তোমার জন্য খুবই সহজ হতো, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করো 4a এইটুকুর মানই দেওয়া আছে 4। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। আমরা যে আদর্শ ইকুয়েশন করছিলাম তার অক্ষটাও কিন্তু x অক্ষের সমান্তরাল ছিল, অর্থাৎ এখানে y এর উপরে স্কোয়ার হবে। কিন্তু অক্ষটি যদি y অক্ষের সমান্তরাল দিয়ে দিত তাহলে কিন্তু y এর উপরে স্কোয়ার হতো, ওই x এর উপরে স্কোয়ার হতো। তো খেয়াল করে আমরা এটা সলভ করার চেষ্টা করি। এখানে আর একটি কথা এখানে মনে রাখো, যদি শীর্ষে যে x এর ভ্যালু পজিটিভ থাকে তাহলে ইকুয়েশনে গেলে সেই x এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, এবং শীর্ষে যদি x এর y এর ভ্যালুটা নেগেটিভ থাকে তাহলে ইকুয়েশনে গেলে সেটা পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ শীর্ষ এখানে যে বিন্দু দেওয়া থাকবে, যে মানই দেওয়া থাক, যদি ইকুয়েশনে যায় তার বিপরীত হয়ে যাবে। এখানে যদি -4 থাকে ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে +4 হয়ে যাবে। এখানে যদি -3 তাহলে +3 হয়ে যাবে। এভাবে যা থাকবে এখানে তার বিপরীতটা হবে ইকুয়েশনে গেলে। শুধুমাত্র এতটুকু যদি বুঝে থাকো তাহলে তোমরা এই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবে। তাহলে খেয়াল করো, আমরা এখানে লিখি যে 4, -3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। তাহলে শীর্ষ যদি এখানে থাকে এবং আরেকটু এর সাথে আমি অ্যাড করে দেই, দেখো, এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল, এবং অক্ষটি এবং এই পরাবৃত্তের অক্ষটি x অক্ষের সমান্তরাল। সবাই একটু ভালোভাবে খেয়াল করো, এই ম্যাথটি 2 লাইনের ম্যাথ মাত্র। এখানে অক্ষটি x অক্ষের সমান্তরাল দেওয়ার কারণে y এর উপরে স্কোয়ার হচ্ছে, মানে y এর হোল স্কোয়ার হচ্ছে। y এর ভিতরে 4 থাকতে পারে বা কোনো মান নাও থাকতে পারে, কিন্তু অক্ষটি যদি y অক্ষের সমান্তরাল হতো তাহলে কিন্তু x এর উপরে স্কোয়ার হতো। আমরা আদর্শ ইকুয়েশনের ক্ষেত্রে দেখে আসি চিত্রটা ওখানে, তাহলে তোমরা ক্লিয়ার হইবা যে ওখানে যে অক্ষটি ছিল x অক্ষের উপরে, এই জন্য y² = 4ax হয়েছিল। এখানেও অক্ষটি x অক্ষের সমান্তরাল দেওয়া আছে, মানে সেম কথা আর কি। এবং শীর্ষবিন্দু +4, -3, তাহলে ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে -4 আর +3 হয়ে যাবে, এটা তোমার খেয়াল রাখতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে y এর উপর যদি স্কোয়ার হবে মানে y এর এভাবে হোল স্কোয়ার হবে, y এর এভাবে কি হবে, হোল স্কোয়ার হবে। কিন্তু y এর এখানে ভ্যালু কত দেওয়া আছে, -3। ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে এখানে +3 হয়ে যাবে, ইকুয়াল
সূত্রের 4a এখন হবে এক্স এর মান, এই যে এক্স দিলাম, এখানে আছে পজিটিভ 4, দেখো পজিটিভ 4 আছে, তাহলে ইকুয়েশন যাওয়ার সাথে সেটা নেগেটিভ 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে। দেখো এখানে আমাদের শর্ত মতে বা প্রশ্ন মতে তোমরা যাই লিখবা, প্রশ্নে দিয়েই দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা ইকুয়েশনে কি জানি 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এই 4a ইকুয়াল কি দেওয়া আছে, এই পুরাটুক মান, অর্থাৎ দেখো ভালোভাবে বুঝো, এটা কিন্তু আবার দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য এই 4a, এতটুক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু 4a, এই 4a ইকুয়াল এই টোটালটুক মানই কিন্তু 4 দেওয়া আছে, এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। টোটালটুক মান কত আছে, 4 দেওয়া আছে। তোমরা কেউ যদি আবার এখান থেকে a এর মান বের করে নাও সেটাও কিন্তু হবে, তোমাদের ইচ্ছা আর কি। তাহলে টোটালটুক 4 এর মানটা 4 দিয়ে দিছে, কেউ যদি a এর মান 1 বের করে নেয় ইকুয়েশনে বসাও, এই ইকুয়েশনে সেটাও সেম কথা হবে। তাহলে টোটালটুক মান আবার 4 দিয়ে দিছি, আমি বসিয়ে দিই a এর মান বের করি এখানে, তাহলে এই ইকুয়াল দেখো এখানে 1 বের হয়, এই 1 এর মান, এই যে ইকুয়েশন এটা 1 ধরলাম, ইকুয়েশন 1-এ a এর ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের এই ইকুয়েশনটা পেয়ে যাব। a এর মান 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসাই, করণে বসাই। তো খেয়াল করো এখানে 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে y প্লাস 3, তাহলে হোল স্কয়ার ইকুয়াল a এর মান যদি 1 বসাই তাহলে এই 1 বসিয়ে দিলাম, আর x মাইনাস 4 অর্থাৎ y প্লাস 3 তার হোল স্কয়ার 4 ইন্টু এক্স মাইনাস 4, এটা তোমাদের অ্যান্সার। এই 2 লাইনের ম্যাথ কিন্তু আমি আবার একবার একটু বলার চেষ্টা করি। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4,-3 দেখা যাচ্ছে, বিন্দুতে অবস্থিত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষটি x এর সমান্তরাল। প্রথমে বুঝতে হবে আমার এই পরাবৃত্তের সমীকরণে x এর উপর স্কয়ার না y এর উপর স্কয়ার হবে, x এর উপর স্কয়ার না y এর উপর স্কয়ার হবে। দেখো দিয়ে দিছে অক্ষটি x অক্ষের সমান্তরাল, তার কারণে y এর উপরে স্কয়ার হচ্ছে। এখানে বলেই দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল 4 এর মানটাই দেওয়া আছে কি 4 দেওয়া আছে, শীর্ষবিন্দু 4,-3 দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে তার চিহ্ন পরিবর্তন হবে, +4 থাকলে -4, -3 থাকলে +3 হয়ে যাবে। তাহলে সলিউশনে দেখো 4,-3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এবং এই পরাবৃত্তের অক্ষটি x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। তাহলে আমি ইকুয়েশন দেখো এখানে -3 ছিল, যে কারণে এখানে আমি +3 লিখছি y এর জায়গায়, আর +4 ছিল -4 লিখছি, টোটাল 4 এখানে থাকলো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খেয়াল করো 4 ইকুয়াল 4 দেওয়া আছে, এখানে আমি এর মান বের করে নিয়ে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, যেটা পাইছি এটা আমাদের অ্যান্সার। এখন তোমরা এই ম্যাথটি কে বুঝো নাই কমেন্টসের মাধ্যমে কোশ্চেন করো, দ্রুত কোশ্চেন করো। কেউ একজন বললো যে 7 নাম্বার ম্যাথ করে দিতে, কিন্তু 7 নাম্বার ম্যাথটা টাইপে অনেক বড়, এ ধরনের ম্যাথ না করাটাই ভালো। আর যদি এটা তোমার খুবই জরুরি হয়, মনে করো আমরা করতে না করতেছি এরপরে তুমি করতে চাও, তাহলে প্লিজ ইনবক্সে নক করো। আমরা এ পর্যন্তই পরাবৃত্ত আজকে এখানে কমপ্লিট করলাম, এখন আমরা উপবৃত্ত শুরু করবো ইনশাল্লাহ। উপবৃত্ত শুরু করার আগে অবশ্যই আমাদের উপবৃত্তের ফর্মুলাগুলা বুঝে নেওয়া লাগবে, ফর্মুলা বোঝা ছাড়া পসিবল না। এই কয়েকটি ম্যাথ করলে কি হয়, তোমরা সবগুলা ম্যাথ করবা। তোমরা কি এখনো অনেক ছোট আছো যে প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে করিয়ে দেব? যেগুলো সমস্যা হবে আমাকে বলবা যে ভাই এই জায়গায় একটু সমস্যা, আমি ওগুলো করে দেবো। লাইভ ক্লাসে তো প্রত্যেকটা ম্যাথ ভাই করে দেওয়া পসিবল না। তুমি বলো, তুমি যদি এই জায়গায় থাকতে কি করতাম? একজন বলে ম্যাথ দাগে, আশরাফুল ম্যাথ দাগিয়ে দিলে ভালো হয়। ম্যাথকে আমি দাগিয়ে দেয় নাই, সাজেশন তোমাকে দেয় নাই, তুমি তো ক্লাসই করো না। তাহলে
যারা এরকম কমেন্টস করবে না দেখে কমেন্টস করছো তাদের কমেন্টস কিন্তু আর পড়বই না ভাই, প্লিজ দ্বিতীয়বার কমেন্টস করার আগে একটু ভেবে কমেন্টস করবা। এই কয়েকটি ম্যাথ করলে কি হবে কখনো? আমি সবগুলো ম্যাথ তুমি করো বাসায়, সমস্যা হলে আমাকে ইনবক্সে নক করো, আমি ইনবক্সে করিয়ে দেবো ভাই, সমস্যা হয়। 25-এর প্রশ্নটা একটু বুঝে, 25 নাম্বার আর 24 নাম্বার সেম ম্যাথ, একটা বুঝলে আরেকটি বুঝবাম, কোনো সমস্যা নেই। আমি 24 নাম্বার ম্যাথ করিয়ে দিচ্ছি। 24-25 সেম ম্যাথ, একটা বুঝলে আরেকটি বুঝবাম। খেয়াল করো, অনুসরণী 24 নাম্বার। এখানে লেখা আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 0,2, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, লেখা দেখা যায় y অক্ষের সমান্তরাল এবং যাহা 2,5 বিন্দুতে অতিক্রম করে, এবং যাহা 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে। খেয়াল করো, 24 নাম্বার 25 নাম্বার সেম ম্যাথ, 24 নাম্বার এবং 25 নাম্বার সেম ম্যাথ। শুধু একটু খেয়াল করলে এটা 2 থেকে 3 লাইনের একটা ম্যাথ, খেয়াল করলেই পারবা তোমরা। একটু খেয়াল করো, আসলে 24 নাম্বার আর 25 নাম্বার আমি যখন অ্যাডমিশনে ছিলাম তখন একটু সমস্যা হয়েছিল আর কি ম্যাথটা বুঝতে, কিন্তু বোঝার পর দেখি এই ম্যাথটা এই পরাবৃত্তের ম্যাথের ভিতরে সবচেয়ে ইজি একটা ম্যাথ। তখন মনে করলাম যে এই ম্যাথটা কীভাবে বুঝতে পারলাম না। আসলে অনেক সময় ইজি জিনিস বোঝাটা কঠিন হয়ে যায়। তো খেয়াল করো, আমি বুঝে দিচ্ছি। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহার শীর্ষবিন্দু 0,2, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। প্রথমে খেয়াল করতে হবে অক্ষরেখা কিসের সমান্তরাল। আমাদের আদর্শ ইকুয়েশনটা দেখো, অক্ষরেখা কিন্তু x এর সমান্তরাল ছিল। অক্ষরেখা কিসের সমান্তরাল ছিল? x এর সমান্তরাল, যার জন্য y এর উপরে স্কোয়ার ছিল। এখন বলে দিয়েছে অক্ষরেখা y এর সমান্তরাল, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, তাহলে অবশ্যই স্কোয়ারটা x এর উপরে হবে। হ্যাঁ, তাহলে স্কোয়ারটা মনে রাখো x এর উপরে হবে। তাহলে দেখো এখন অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল এবং 0,2 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ দেখো, শীর্ষবিন্দু যেটা থাকুক, এখানে পজিটিভ থাকলে ইকুয়েশনে নেগেটিভ হবে, এখানে যদি নেগেটিভ থাকে তাহলে ইকুয়েশনে পজিটিভ হবে। শুধুমাত্র এইটুকু জিনিস একটু খেয়াল রাখবা। তাহলে আমার এখন অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হওয়ার কারণে x এর উপরে স্কোয়ার হচ্ছে, আমি লিখলাম এই সে x লিখলাম, এর উপরে স্কোয়ার হবে। এখানে দেখো x এর ভ্যালু পজিটিভ 0 আছে, তাহলে ইকুয়েশন এখানে নেগেটিভ 0 হয়ে যাবে। ইকুয়াল সূত্রের 4a মানে x স্কোয়ার ইকুয়াল 4ay। এখন এই যে yটা কী হবে দেখো, এই যে y এখানে আছে পজিটিভ 2, এখানে দেখো এখানে এই যে এখানে এই শীর্ষবিন্দুর এখানে পজিটিভ 2, তাহলে ইকুয়েশন এখানে নেগেটিভ 2 হয়ে যাবে। এটা আমি 1 নম্বর ইকুয়েশন ধরে রাখলাম। তাহলে খেয়াল করো, এই ইকুয়েশনে শুধুমাত্র এই পর্যন্ত দেখা যায় ভাই, এই ইকুয়েশনের শুধুমাত্র এর ভ্যালুটা বের করতে পারলেই আমাদের কিন্তু এই আনসারটা শেষ হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনটা আমি আরেকটা লাইন এখানে ক্যালকুলেট করে লিখিয়ে দেখো, খেয়াল করো। এখানে x স্কোয়ার ইকুয়াল 4a আর এল y মাইনাস 2। তুমি 1 নম্বর সমীকরণ এখানে না ধরে এখানেও ধরতে পারো, তোমার ইচ্ছা আর কি। তাহলে তোমরা খেয়াল করো, এখন বলেই দিছে যাহা বলতে পরাবৃত্ত, প্রশ্নে বলে দিছে যাহা 2,5 বিন্দু দিয়ে
অতিক্রম করে, অর্থাৎ পরাবৃত্তটা 2,5 বিন্দুতে অতিক্রম করতেছে। তাহলে এখানে লিখে ফেলে আমি 2,5 বিন্দু দিয়ে 1 নম্বর ইকুয়েশন অতিক্রম করলে, 5 বিন্দু দিয়ে 1 নম্বর সমীকরণ মানে অতিক্রম করলে তোমরা লিখবা 1 নম্বর সময় অতিক্রম করলে, অথবা লিখতে পারো পরাবৃত্তটি অতিক্রম করলে, সেম কথা। তাহলে এই x এর জায়গায় এখন এই 2 বসবে, আর y এর জায়গায় এই 5 বসবে। x এর জায়গায় কত বসবে? 2 বসবে। তাই x এর ভ্যালু এখানে 2 দেওয়া আছে, আর y এর ভ্যালু এখানে 5 দেওয়া আছে। তাহলে x এর জায়গায় আমি 2 বসিয়ে দিলাম, x এর উপরে স্কোয়ার থাকার কারণে আমি সেই স্কোয়ারটা এখানে দিলাম, ইকুয়াল 4a, y এর জায়গায় আমি 5 বসিয়ে দিলাম, এই ইকুয়েশনে -2 এখানে দিলাম। তাহলে এখানে দেখো ইজিলি ক্যালকুলেট করে আমরা কি পেয়ে যাবো বলো? এখানে কিন্তু ইজিলি ক্যালকুলেট করে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে তোমরা সবাই খেয়াল করে একটু ভালোভাবে, এখানে 4a আর এখানে থাকলো 3। তাহলে আমরা অতএব এর ভ্যালুটা পেয়ে গেলাম 1/3। এর ভ্যালুটা আমরা 1/3 পেয়ে গেছি। এখন এই এর মানটা, এই যে 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনে এর মান আমি বসিয়ে দিলে আমাদের কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এর মান দেখেন, এর মান 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে খেয়াল করো, 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে কি হচ্ছে, এই যে x² = 4, এর মানটা তোমরা বসাবা। তাহলে একটু ক্যালকুলেট করলে 3 দিয়ে এটা গুণ হয়ে যাচ্ছে, 4 × y - 2। এটা আমাদের অ্যান্সার আছে। এটাই আমাদের সেই পরাবৃত্তের সমীকরণ। মানে এখানে অনেক সময় দেখা যায় না ক্যামেরায়, আমি তো মুখে বলেইছি এর মানটা 1 নম্বর ইকুয়েশনে বসাবা, সেক্ষেত্রে তোমরা এটা ইজিলি পারবা আর কি। দেখো আমি ম্যাথটা আবার একবার বুঝিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে প্রশ্ন দেখা যায়, হ্যাঁ ভাই, প্রশ্নের প্রথমে দেখো বলে দেওয়া আছে, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 0,2, অর্থাৎ শীর্ষবিন্দু যদি পজিটিভ থাকে, এটা এভাবে 0,2, তাহলে ওটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। যদি এখানে নেগেটিভ তাহলে পজিটিভ হবে, পুরো ইনভার্স, বিপরীতটা হবে। অক্ষরেখা অক্ষের সমান্তরাল, অক্ষরেখা অক্ষের সমান্তরাল হবে যদি হয়, তাহলে x এর উপরে স্কোয়ার হবে, আর অক্ষরেখা x অক্ষের সমান্তরাল হলে y এর উপরে স্কোয়ার হবে। এবং বলছে যা 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে প্রথমে দেখো অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, তখন x এর উপরে স্কোয়ার দিচ্ছি, শীর্ষবিন্দু 0 থাকার কারণে, পজিটিভ 0 থাকার কারণে ইকুয়েশনে আমি নেগেটিভ 0 করতেছি। সেমভাবে 4a আর y - 2 কীভাবে দিলাম, এখানে আছে +2, এখানে আছে +2, যে কারণে আমি এখানে -2 দিচ্ছি। এটা এখানে দিয়ে এটা 1 নম্বর ইকুয়েশন আমরা পাইলাম। 1 নম্বর ইকুয়েশন 2,5 বিন্দুতে অতিক্রম করে এখানে এর ভ্যালুটা বের করে নিলাম, আর এর ভ্যালুটা বের করার পরে আমরা এই এর ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলাম, তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে গেল। এখন এই ম্যাথ যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। আমি এই ম্যাথ শেষ হয়ে গেছে, আমাদের পরাবৃত্ত শেষ, আমরা এখন উপবৃত্ত করব। আর এই পরাবৃত্তের ম্যাথ কে কেমন বুঝছো সেটাও কমেন্টসে জানাও। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ইনবক্সে নক করবা, কারণ এখানে সবগুলো ম্যাথ করে দেওয়া পসিবল না ভাই। তোমরা যে কোনো টাইমে ইনবক্সে নক করবা, যখনই ম্যাথ করতে গিয়ে সমস্যা হবে তখন ই করবো। ম্যাথ শুধু ম্যাথ বলে কথা না, যে কোনো সাবজেক্ট সমস্যা হলে আমাদেরকে বলবা। আমাদের একমির মেম্বাররা অলওয়েজ তোমাদের হেল্প করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ। বুঝছি ভাইয়া, নেক্সট। ওকে, থ্যাংক ইউ। আসলে একমির স্টুডেন্ট অনেক ভালো হয়, এজন্য প্রতিবার আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট চান্স পাই। ডুয়েটে যখন ঢুকবা তখনই মনে করবা মনে হয় একমি কোচিংয়ে ক্লাস করতেছ। তার কারণটা হলো এখানেও যাদের মুখ দেখতেছো ওখানেও তারাই থাকবে আর কি, সবই একমির স্টুডেন্ট। ম্যাক্সিমাম, সব বললে ভুল হবে, ম্যাক্সিমাম একমির স্টুডেন্ট থাকে সিএসসি এবং ত্রিপদী ডিপার্টমেন্টে, এবং অনেক টিচারই আমাদের একমি কোচিংয়ের স্টুডেন্ট ছিল। এখন আমরা উপবৃত্ত শুরু করব। তো উপবৃত্ত ইংলিশে বলা হচ্ছে ইলিপস। সেক্ষেত্রে তোমরা ভালোভাবে খেয়াল করে নাও যে উপবৃত্তের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আর কেউ যদি না বুঝে থাকো সেটা কোশ্চেনের মাধ্যমে জানাতে পারো। 25 নম্বর তো ভাই সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথ। আচ্ছা, আমরা এখন ইলিপস যেটাকে বলতেছি ইংলিশে,
আমরা উপবৃত্ত এটা আমরা এখন শুরু করব। আজকে উপবৃত্তের হয়তো বা একটি এক্সাম্পল করানোর টাইম পাই কিনা, সূত্রগুলো ভালোভাবে কমপ্লিট করব। তো সূত্র শুরু করার আগে তোমরা খেয়াল করো, উপবৃত্তের যে সূত্র একবার সেম সূত্র কিন্তু হবে অধিবৃত্তের ক্ষেত্রে। তো টু বি কেয়ারফুল, আমি কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে আর কোনো ফর্মুলা বোঝাবো না। অধিবৃত্তের ক্ষেত্রে শুধুমাত্র একটা মাইনাস হবে আর এজা সেটা প্লাস দিয়ে করবো, আমি সেটা বলে দেবো তোমাদেরকে। তো এখানে যদি খেয়াল না করো সে দেখবে অধিবৃত্তের ক্ষেত্রে তোমরা প্রবলেম পড়ে আসো। আমি কিন্তু আর এই ফর্মুলা বোঝাবো না। সো তোমরা এটা ভালোভাবে ট্রাই করো, এটাই বুঝে গেলে আমাদের অধিবৃত্তটাও কমপ্লিট হয়ে যাবে। তো সবাই খেয়াল করো একটু, আমরা উপবৃত্ত শুরু করি। উপবৃত্ত শুরু করলাম, তো সেমভাবে খেয়াল করবা, আমরা পরাবৃত্ত যা করছিলাম এর সাথে অনেকগুলো মিল আছে, এর অনেকগুলো সূত্র এর সাথে মিল আছে। তো তোমরা খেয়াল করো, আমি একটা কোঅর্ডিনেট রাখলাম আগের দিনের মতো। এই যে বিন্দুটা একে আমরা ছেদ বিন্দু বলি, এর ক্ষেত্রে আজকে আমরা শীর্ষবিন্দু বলবো। এটা চিত্রটা অঙ্কন করা পড়ে, চিত্রটা অঙ্কন করার আগে কিন্তু আমরা কখনোই শীর্ষবিন্দু বলতে পারবো না। কেউ ছেদ বিন্দু বলতে পারে, কেউ মূল বিন্দু বলতে পারে, এটাই স্বাভাবিক একটা বিষয়। তো খেয়াল করো, আমি একটা উপবৃত্ত অঙ্কন করি। আমি আঁকাআঁকি একটু কম পারি, আঁকাআঁকি ভালো পারি না, চোখের মতো হয়ে গেছে অবশ্যই, একটু বুঝে নেবা তোমরা। স্বাভাবিকভাবে আঁকলে এটাকে বোঝা আছে, এই এক্স যে অক্ষটা, এই অক্ষটা কিন্তু বড় ধরে আঁকছি, এক্স অক্ষটা কিন্তু আমি বড় ধরে আঁকছি, মানে বৃহৎ অক্ষ হিসেবে আঁকছি। কেউ চাইলে এটা মানে ওয়াই অক্ষকে বড় ধরে আঁকতে পারো। এটা দেখো এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস। এটা না দেখা গেলেও তোমরা বুঝতে পারবা। এই ক্ষেত্রে এই যে বিন্দুটা পাইলাম, এই বিন্দুটা এই উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র অথবা শীর্ষ হবে, কেন্দ্র অথবা শীর্ষ হবে। আচ্ছা, এই ম্যাথটি শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই। স্বাভাবিকভাবে দেখো, আমরা যদি গুণ করি, যে গুণ মাল্টিপ্লাই করি, তো এই গুণ করলে যে কোনো সংখ্যাকে কিন্তু বৃদ্ধি পায়। যেমন 5কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 10 হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। 6কে 2 দ্বারা গুণ করলাম তাহলে সেটা কী হচ্ছে, 12 হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। 6কে 2 দ্বারা ভাগ করলাম তাহলে কমে যাচ্ছে। অর্থাৎ 2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দ্বারা, অর্থাৎ পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা কোনো মানকে, কোনো সংখ্যাকে গুণ করি তাহলে সেটা বৃদ্ধি পায়, এবং কোনো সংখ্যাকে যদি সেটা ভাগ করি তাহলে সেটা কিন্তু কমে যায়। এটা কিন্তু সেই 1 2তে তোমরা পড়ে আসছো, এখন এটা বোঝানোর কিছু নেই, তারপর আমি বলে দিচ্ছি। কিন্তু ফ্র্যাকশন নাম্বার, অর্থাৎ ভগ্নাংশ দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, দেখো 2কে গুণ করে 6কে বানিয়েছিলাম কত, 12 বানিয়েছিলাম। এখন 2কে দ্বারা গুণ না করে হাফ দ্বারা গুণ করো। এখানে খেয়াল করো, দেখো 6 গুণন 2, তাহলে কী হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা কিন্তু 12 হয়ে যাচ্ছে। সেমভাবে এই 6কে কিন্তু গুণ করতেছে হাফ দ্বারা, অর্থাৎ ফ্র্যাকশন নাম্বার, ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, ভগ্নাংশ দ্বারা যেই গুণ করতেছি সেই কিন্তু কমে সেটা কম হয়ে যাচ্ছে, 6 তখন 3 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা তোমাকে মাথায় রাখা লাগবে, ভগ্নাংশ দ্বারা কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে সেটা কমে যায়, এবং ভগ্নাংশ দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে সেটা বৃদ্ধি পায়। দেখো 6কে যদি 2 দ্বারা ভাগ করি, পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলাম, তাহলে এটা কমে 3 হচ্ছে। এবং 6কে যদি এই ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ হাফ দ্বারা ভাগ করা হয়, তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেয়ে 12 হয়ে যাচ্ছে। খেয়াল করছো? সেমভাবে দেখো, তোমরা কিন্তু অনেক সময় মজা করতে পারো যে এমন একটা সংখ্যাকে বলো যে সংখ্যা দ্বারা ভাগ করলে বৃদ্ধি পাবে, তখন কেউ যদি অ্যান্সার বলে যে ফ্র্যাকশন নাম্বার, তাহলে তার অ্যান্সার কারেক্ট। কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এই বিষয়গুলো মাথায় আসে না যে সংখ্যাকে ভাগ করব কিন্তু সেটা বৃদ্ধি পাবে, ভাগ করলে তো কমে যায়, এটা হওয়ার কথা। কিন্তু ফ্র্যাকশন দ্বারা ভাগ করলে কিন্তু সেটা বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখতে হবে, কারণ এক্ষেত্রে আমাদের লাগবে আর কি। তো এখানে তোমরা খেয়াল করো, প্রত্যেকটা জিনিসে যেমন আমরা বৃত্তের আদর্শ ইকুয়েশন, পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন শিখে আসলাম, সেমভাবে এই উপবৃত্তের একটা আদর্শ ইকুয়েশন আছে, সেই আদর্শ ইকুয়েশনটা তোমাদের মনে রাখা লাগবে। আচ্ছা, তোমরা এইটা একটু খেয়াল করতো, যদি এটা বুঝে না থাকো, এই যে গুণটা করলাম আমি খাতার পেজের এক কর্নারে, এটা কি সবাই বুঝছো? একটু কমেন্টসে জানাও ভাই। এটা না বুঝলে আমি এই ম্যাথের সূত্র বোঝানো আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে।
এই স্বাভাবিক জিনিসটা বুঝছো সবাই? প্লিজ একটু দ্রুত কমেন্টস করে জানাও। এই স্বাভাবিক জিনিসটা না বুঝলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে আমি এই সূত্রগুলো বোঝানো। একটু দ্রুত কমেন্টস করো। বুঝছো না? আচ্ছা, সবাই বুঝে থাকলে ভালো। শুধু এই জিনিসটা আবার প্রশ্নের ভিতরে বললো না ভাই গুণ করে কেমনে কম হয়ে গেছে, এইগুলো বললো না। এই যে বৃহৎ অক্ষ অর্থাৎ এক্স অক্ষকে আমি বড় অক্ষ ধরছি এবং ওয়াই অক্ষকে আমি ছোট অক্ষ ধরছি। এই যে আমাদের কেন্দ্রটা, এটা আমাদের কি কেন্দ্র বা শীর্ষ। তো প্রথমে একটু মুখস্থ হিসেবে ধরে নাও যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ এটা। পরাবৃত্তের আদর্শ সমীকরণ কোনটা? পরাবৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। কারণ কি? এটা হলো শীর্ষ পরাবৃত্তের। খেয়াল করো, আমি এখানে লিখি, সরি পরাবৃত্ত না, আমি এখন থেকে যাই করাবো সব কিন্তু উপবৃত্ত। এখন থেকে যা করাবো সব হলো উপবৃত্ত। যদি মিস্টেকে পরাবৃত্ত চলে আসে তবুও তোমরা বুঝে নিবা ভাই উপবৃত্ত বলতে গিয়ে পরাবৃত্ত হয়ে গেছে। আমি যা করাচ্ছি এটা কিন্তু উপবৃত্ত। সবাই ক্লিয়ার? এটা খেয়াল করো, দেখো উপবৃত্তর কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র বা শীর্ষ যেটা বলবা তোমরা, দেখা যায় শীর্ষ এই যে এটা হলো 0,0। এটা কি 0,0। সেম আগের মতোই আমি এই বৃহৎ অক্ষ এটাকে দেখো এই পর্যন্ত দেখো, খেয়াল করো এই পর্যন্ত এ ধরছি, এখান থেকে এই পর্যন্ত এ ধরছি, এই এক্স এর দিকে এ ধরছি, এজন্য এর আদর্শ সমীকরণে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার। সেমভাবে ওয়াইয়ের দিকে বি ধরছি, এজন্য ওয়াইয়ের দিকে বি ধরছি বিদায় কী হয়েছে, এই ওয়াইয়ের নিচে বি স্কোয়ার হয়েছে। যদি তুমি উল্টায় ধরো সেটা কোনো কিন্তু সমস্যা নাই। আশা করছি বুঝতে পারছো তোমরা। এখন খেয়াল করো, তোমরা এক্ষেত্রে দেখো এই যে বৃহৎ অক্ষ, এই যে এক্স অক্ষ, এ একটা এ আর এ একটা এ, দুইটা এ, তাহলে বৃহৎ অক্ষ দৈর্ঘ্য এখান থেকে শুরু করে এ পর্যন্ত কত এ হবে? অবশ্যই 2a হবে। তাহলে সেটাও আমরা লিখে ফেলি। এখন তো খুবই সমস্যা হয়ে যাবে চিত্র এবং এটা লেখা বোঝাবো কীভাবে। 2 নাম্বার দেখো বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ অক্ষের দৈর্ঘ্য 2a এবং দেখো ক্ষুদ্র অক্ষ এই ছোট অক্ষটা হচ্ছে ওয়াই এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b হবে। এ একটা বি এবং এ একটা বি, এই দুইটা বি এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কী হবে, মানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য একটু বুঝে নাও, ওখানে 2b। এটা হয়ে গেল। এখন খেয়াল করো, আমাদের আগে যেমন পরাবৃত্তে শীর্ষ উপকেন্দ্র ছিল, এটাতেও উপকেন্দ্র থাকবে, নিয়ামক ছিল, এটাতেও নিয়ামক থাকবে। তাহলে আমি এই পর্যন্ত যদি এ ধরি, আমি বলছিলাম পরাবৃত্তের ভিতরের দিকে কি হয়, ভিতরের দিকে কি থাকবে, সেটা উপকেন্দ্র থাকবে। তাহলে দেখো এটা হলো 2 দিকে অঙ্কন করছি, তাহলে অবশ্যই 2টা থাকবে আমাদের উপকেন্দ্র, 2টা থাকবে আমাদের নিয়ামক। নিয়ামকটা কি বাইরে থাকে, নিয়ামকটা কোথায় থাকে, বাইরে থাকে, তাই না? নিয়ামকটা থাকে বাইরে। তাহলে এই যে উপবৃত্ত, এই উপবৃত্তের ক্ষেত্রে আমাদের যে উৎকেন্দ্রতা বা বিকেন্দ্রিকতা ই, যেটা ই, এই ই এর মানটা 1ই বড় হবে। 1 কি হবে, 1 বড় হবে। ই এর মানটা এরকম হবে, মানে ই এর মানটা কম, ভগ্নাংশ আকার দাঁড়াবে। তাহলে খেয়াল করে এখানে যদি এই উপকেন্দ্র এর ভিতরে হয়, এ ধরছি কিন্তু আমি এই পর্যন্ত, খেয়াল করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত আমি এ ধরছি। তাহলে এর ভিতরে যদি ই আনতে চাই তাহলে অবশ্যই এর মানের সাথে, ই তো একটা ভগ্নাংশ, ই একটা কি বলো, ই কিন্তু একটা ভগ্নাংশ, ফ্র্যাকশন মান। তাহলে এর সাথে ভগ্নাংশ গুণ করলে এর মানটা কমে যাবে, তাহলে আমরা উপকেন্দ্রটা পেয়ে যাব। এজন্য এর সাথে গুণ করে আমি এখানে আনলাম, সাপোজ এতটুক কমে গেল। ঠিক এতটুক দূরে, এখান থেকে এতটুক দূরে আমাদের নিয়ামকটা অবস্থিত হবে। আবার খেয়াল করো, এটা হলো ভগ্নাংশ, তুমি ধরে নাও ভগ্নাংশ, মনে করো 3/5, তাহলে এর মান মনে করো 2 যদি থাকে তাহলে এটা গুণ করলে 2 থেকে আরও কমে যাবে। এজন্য কমে গিয়ে এখানে আমাদের উপকেন্দ্রে সেই এসটা দাঁড়ালো। তাহলে এখানে কি হলো দেখো, এক্সের পজিটিভ দিক, তাহলে এটা হলো এ ই, অর্থাৎ এখানে খেয়াল করো
এই যে উপকেন্দ্রটা খেয়াল করবে, এই উপকেন্দ্র এখানে খেয়াল করবে একটু, দেখো এর উপকেন্দ্র কোনটা হচ্ছে, উপকেন্দ্র উপকেন্দ্র হচ্ছে দেখো এটা এক্স অক্ষের উপর, তাহলে ওয়াই এর ভ্যালু কিন্তু অবভিয়াসলি শূন্য হবে এখানে, তাহলে হবে এ ই কমা শূন্য। এটা শুধুমাত্র এক্স এর পজিটিভ দিকে নিছি, যদি আমরা ঠিক এক্স এর নেগেটিভ দিকে নেই, এখানে নেই দেখো, এখানে এখানে এই ক্যামেরার কর্নারে দেখো এখানে নেগেটিভ দিকে নেই, তাহলে এখানে বলবে অর্থাৎ মাইনাস এ ই কমা শূন্য, এখানে খেয়াল করো আবার, তাহলে দেখো দুইটা যদি একসাথে কম্বিনেশন করে লিখে দেয় তাহলে কী হবে প্লাস মাইনাস এ ই কমা শূন্য, কারণ এটা এক্স অক্ষের উপর অবস্থিত হয়েছে। যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হতো তাহলে কী হতো কত, এক্স এর মান শূন্য হতো, শূন্য কমা প্লাস মাইনাস বিই, কারণ ওয়াইয়ের দিকে আমি বির মানটা ধরছি। এটা আস্তে আস্তে ক্লিয়ার হইবে তোমরা, আশা করি এই পর্যন্ত তোমাদের বোঝা গেছে। আমি অপর পেজে যাবো, কারণ এই পেজটা আর এর চিত্রের সাথে না বুঝলে এটা বোঝানো সম্ভব হচ্ছে না। প্রতি পেজে এরকম 2-3টা করে ই করা পসিবল হবে। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, এই একটু বোঝাবো তাই না? আচ্ছা বোঝাচ্ছি, খাতা একটু উপরে ধরুন বাইরে একটু, আমি যার জন্য বলছি খাতাটা ওই পেজে যাব, সবই তো বারবার করে বলে দিচ্ছি, একটু খেয়াল করো ভাই তুমি, আমি আবার ধরছি সমস্যা নাই। আচ্ছা কে যেন বললো এই একটু বোঝান, যে এই একটু বোঝাতে বলছে সে একটু খেয়াল করো ভাই। আমি দেখো প্রথমে খাতার কর্নারে এখানে করে নিছি যে যদি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, দেখো 6কে 2 দ্বারা গুণ করে 12 তৈরি করছি, 6কে এখন ভগ্নাংশ দ্বারা গুণ করছি মানে হাফ দ্বারা গুণ করছি, তখন কিন্তু কমে 3 হয়ে গেছে। তাহলে মনে করো এর মান আছে কত 6, এর মান এটা মনে করো এর মান, এটা হলো এর মান আছে 6, এবং ই এর মান মনে করো ভগ্নাংশ, ই এর মান আছে হাফ, তাহলে কি এই দুটো গুণ করলে কি কমে যাবে। এখন ফিগারে দেখো তুমি, এই যে ফিগার এখান থেকে এই পর্যন্ত আমার এই আঙ্গুল এবং কলমের যে নিপ এই মাথা পর্যন্ত এই পর্যন্ত এর মান, তাহলে আমাদের উপকেন্দ্র সবসময় ভিতরের দিকে হয়। তাহলে বলো তুমি বলো এখন যদি এর মান 6 এবং 6কে কমাইতে যাই তাহলে ভগ্নাংশ দ্বারা গুণ করব না ভাগ করব, ইজিলি বিষয়। এই ভগ্নাংশ দ্বারা যেই গুণ করবো সেই মানটা কমে ভিতরে চলে যাবে, এখান থেকে 1 2 3 4 5 এই পর্যন্ত 6, তাহলে যদি এই ভগ্নাংশ দ্বারা গুণ করি তাহলে 1 2 3 এখানে চলে আসবে। কিন্তু যদি ভগ্নাংশ, কারণ এর মান অল টাইম ফ্র্যাকশন, ভগ্নাংশ মান, ভগ্নাংশ দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু বাইরে চলে যাবে, এজন্য যে গুণ করছে সে ভিতরে চলে আসে। আশা করি বুঝতে পারছো এবার, নিচের লেখা দেখা যাবে। আমি কি খাবো তোমার দরকার নাই, তুমি এদিক খেয়াল করে রে ভাই। কি প্রবলেম আছে ইমরান খান? যাই হোক খেয়াল করো, আশা করি বুঝতে পারছো। এখন এই ফিগারটা একটু খেয়াল করো, যদি নিয়ামক এখানে নিয়ামক আনতে চাও তাহলে এর সাথে ই গুণ করে তোমরা কি উপকেন্দ্র পাইছো, এই উপকেন্দ্র পাইছো। মুখে বলি খাতায় দেখানো সম্ভব হচ্ছে না, আর ওই পেজে আমি আবার লিখতেছি। যখনই এর সাথে ই ভাগ করব তখন কিন্তু দূরে চলে যাবে, অর্থাৎ নিয়ামক এই পর্যন্ত চলে যাবে। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত সেই সেম দূরত্ব, তখন এটা হলো ই এর মান ধরছি, এইটুকু আমরা ই এর মান ধরছি, এখান থেকে পর্যন্ত ই, এখান থেকে পর্যন্ত ই ধরছি আমরা। এদিকে খেয়াল করো, আমি চিত্রটা একটু ছোট করে আঁকাচ্ছি। এই এটা আমাদের সেই শীর্ষ ছিল, এটা কিন্তু সেই এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস। তাহলে আমার নিয়ামকটা এখানে আর উপকেন্দ্রটা এখানে, এলো উপকেন্দ্রিক লম্ব, এই যে নিয়ামক এটা। তাহলে দেখো এটা আমাদের নিয়ামক, এটা উপকেন্দ্র, আর এটা আমাদের সেই শীর্ষবিন্দু। তাহলে আগে আমরা 2-3টা ফর্মুলা দেখছি, এখন আরও ফর্মুলা আমাদের দেখা লাগবে। এই যে বৃহৎ অক্ষ, দেখো বড় অক্ষ যেটা সেটাকে আমরা এক্স ধরছি, তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ অর্থাৎ এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল কি 0, তাহলে এখানে লেখা যাবে যে বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ সমীকরণ ওয়াই ইকুয়াল 0। সেমভাবে এটা 4 নাম্বার ছিল, মেবি যাই যে কয় নাম্বার হয় হোক সমস্যা নাই। সেমভাবে দেখো
ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষরটা কি মানে ছোট অক্ষরটাকে কি ধরছি ওয়াই, তাহলে ওয়াই অক্ষের উপর কি এক্স ইকুয়াল 0, অর্থাৎ ক্ষুদ্র অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল 0, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখন আমরা উপকেন্দ্র বের করে ফেলছি। পরাবৃত্ত যেরকম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 পাইছিলাম, ঠিক সেমভাবে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদেরকে বের করা লাগবে। দেখো এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা একটু খেয়াল রাখবা তোমরা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে তোমার যে অক্ষরটা ছোট তার মান কি বি ধরছি, মানে ওয়াই অক্ষরকে ছোট ধরে তার মান কিন্তু এখানে বি ধরছিলাম, এখানেও বি ধরছিলাম। এটা সূত্র হবে 2b² ডিভাইডেড এ, বড় অক্ষের যে দৈর্ঘ্য ধরছো সেটা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যদি তোমার এখানে বড় অক্ষরটা ওয়াই হইতো তাহলে এখানে ফর্মুলা বসতো 2a²/b। এটা তোমাদেরকে একটু মনে রাখা লাগবে, এটা তোমাদেরকে একটু মনে রাখা লাগবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে এটা দেখো, আমরা কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত এ ধরছি, এখান থেকে এতটুকু আমরা কি ধরছি ই ধরছি, সেমভাবে এখান থেকে এতটুকু আমরা ই ধরছি। এখন যদি আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করি, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত ই, অর্থাৎ এখান থেকে পর্যন্ত ই, সরি এখান থেকে পর্যন্ত এই এর সাথে ই যখন গুণ করছি তখন এই বিন্দু অর্থাৎ এই উপকেন্দ্রে চলে আসছে। তাহলে এই উপকেন্দ্রে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু হচ্ছে এ আর ই হচ্ছে, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে, সেটা কার দিকে গেছি কও, এক্সের দিকে কিন্তু গেছি, সেটা কার দিকে গেছি আমরা এক্সের দিকে গেছি। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এক্সের দিকে গেছি, কিন্তু এই যেটা লম্ব খেয়াল করো এটা কার সমান্তরাল, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে এক্স ইকুয়াল এ, কিন্তু আসলে তো এটা এ না, এটা হলো এ ই, এই দূরত্বটুকু খেয়াল করতে হবে তোমাকে, আসলে এটা কি এ ই। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ই। কেন মাইনাস এলো, এক্স এর পজিটিভ দিকে একটা, এক্স এর নেগেটিভ দিকে একটা। তাহলে কি হবে বলো তোমরা এখন, উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ই। অনেক সময় খাতায় দেখা না গেলেও আমি তো মুখে বলেছি, সেটা একটু খেয়াল করবা। সেমভাবে দেখো নিয়ামক পর্যন্ত যদি এই দূরত্ব যাইতে চাও, খেয়াল করো এটা এই পর্যন্ত যাইতে চাও, এই পর্যন্ত এ পর্যন্ত ই, তাহলে ভগ্নাংশ ফ্র্যাকশন দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু দূরে চলে যাচ্ছি, এ পর্যন্ত ই না এ না, এই এ থেকে যদি দূরে যাইতে চাই তাহলে ইর মান দ্বারা ভাগ করে দেওয়া লাগবে। তাহলে এই টোটাল টুক মান এখান থেকে শুরু করে এই টোটাল টুক মান হচ্ছে এ ডিভাইডেড ই, এটা পজিটিভ দিকে। সেমভাবে নেগেটিভ দিকে কি হবে মাইনাস এ ডিভাইডেড ই। তাহলে তোমরা খেয়াল করতে পারো এখানে নিয়ামক বা দ্বিঘাকের সমীকরণ দেখো, এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল জায়গায় সমীকরণ এক্স ইকুয়াল হবে, এটা মনে রাখতে হবে। আর সেই দূরত্ব কতটুকু এ ডিভাইডেড ই, অর্থাৎ প্লাস মাইনাস এ ডিভাইডেড ই হবে তখন তোমার। নিয়ামক বা দ্বিঘাকের সমীকরণ কি হবে, আমি একবার লিখলাম খেয়াল করো, দ্বিঘাকের সমীকরণ x ইকুয়াল প্লাস মাইনাস এ ডিভাইডেড ই, এটা হইল x ইকুয়াল প্লাস মাইনাস এ ডিভাইডেড ই। কি কমেন্ট করছে, মানে চিত্রে লিখলেও একটু ভালো বোঝা যায় আর কি, এই জন্য খেয়াল করো। আমাদের যেখানে আসল বিষয় যেটা উৎকেন্দ্রতা বা বিকেন্দ্রিকতা, অর্থাৎ ই এর মানটা যেটা ইসেন্ট্রিসিটি, সেই মানটা বের করাটা এখানে সূত্র শেখা লাগবে।
কারণ আগে যে পরাবৃত্ত ছিল সেই পরাবৃত্তের ক্ষেত্রে এর মানটা অলওয়েজ 1 ছিল, দেন এক্ষেত্রে তো 1 না, বা আমি একবার বললাম যে 3/5, এটাও তো না। যে কোনো ম্যাথের ক্ষেত্রে যে কোনো ভ্যালু সেটা হতে পারে, এজন্য তোমাকে ওই মানটা বের করা শিখতে হবে। দেখো আমরা সেই উৎকেন্দ্রতা বলা বা বিকেন্দ্রিকতা যেটাকে বলে এটাকে দেখব। আচ্ছা তাহলে এখানে কয় নম্বর হবে? 9 নম্বর। উৎকেন্দ্রতা, মন খারাপ, বিকেন্দ্রকতা। বিকেন্দ্রকতা এ বিকেন্দ্রকতা আর কি তোরা বুঝে নে বাবা। উৎকেন্দ্র একটা মনে রাখবা, ইর মান যেটা এটা হবে √1 মাইনাস এখানে দেখো, এখানে খেয়াল রাখতে হবে তুমি বড় অক্ষ কোনটা ধরছো? এক্স অক্ষ, আর তার মান কত ধরছো? এ ধরছো, এজন্য হবে b² ডিভাইডেড a², অর্থাৎ বড় মানটা সবসময় নিচে রাখা লাগবে। যদি তুমি এর মানটা ছোট ধরতে তাহলে 1 মাইনাস a²/b² হতো। যে মানটা বড় থাকবে সেটা সবসময় নিচে স্কোয়ার হবে, আর যে মানটা ছোট থাকবে সে মানটা অলওয়েজ উপরে স্কোয়ার হবে। এই মানটা তুমি একটু খেয়াল রাখবে কষ্ট করে। এই পর্যন্ত কার কি সমস্যা আছে বলো? আবার একটা ফিগার তৈরি করা লাগবে, তা নাহলে বুঝতে কষ্ট হচ্ছে। না তৈরি করলে হবে, তবে এই পর্যন্ত না বুঝে থাকলে বলো, কমেন্টসের মাধ্যমে জানাও যে কে বুঝছো বা বুঝো নাই। আর বারবার বলার কারণে এরপরেও অনেকের সমস্যা হতে পারে, কারণ বললামই তো সাধারণ জিনিস অনেক সময় মাথায় ক্যাচ করতে একটু সমস্যা হয়, তো এর জন্য দোষ তো এটা তোমার না। এই জন্য ক্যাচ না করলেও কোনো সমস্যা নাই। আমি প্রথমবার বলছি 100% না বুঝো, 2% বুঝো, দ্বিতীয়বারে আরও 10% বুঝো, এভাবে পুরা ক্লাসে তুমি যদি 40%ও বুঝে থাকো, পরে তুমি ট্রাই করে আরও 20% হইলো, 60%। এরপরে না বুঝলে তুমি আবার ইনবক্সে নক করলে যে ভাই এটা বুঝি নাই, আমি তো আবার বোঝাই দেবো তোমাকে, এটা কোনো সমস্যা নাই। তুমি আমাকে যতবার নক করবে ইনশাল্লাহ ততবার বোঝাবো, শুধু আমাকে না, একমি কোচিংয়ের প্রতিটি ভাই তোমাদের বোঝাবে, সমস্যা নাই। এজন্য তোমার একবারে 100% বোঝার দরকার নাই, তুমি কিছু কিছু বুঝো, তাহলে ইনশাল্লাহ পারবা। গুড, এই তো সবাই বুঝছে। ওই আবার গুড লেগে, মেয়েদি আবার গুড লেগে, দেখছো? যাই হোক, তাহলে এ পর্যন্ত তোমরা বুঝছো। আচ্ছা এখন একটু খেয়াল করো তোমরা, আমার চিত্র আঁকানো ভালো হয় না, তোমরা খেয়াল করো একটু। দেখো আমাদের এখান থেকে এই যে দূরত্বটা ছিল আমাদের এখান থেকে এই দূরত্ব ছিল এই বিন্দু যেটা, এটা কিন্তু ফোকাস বা উপকেন্দ্র, আর এটা হলো শীর্ষবিন্দু। তাহলে দেখো যদি বলা হয় এদিকে -x এর নেগেটিভ দিক, আর x এর পজিটিভ দিক, এদিকে y এর পজিটিভ দিক, y এর নেগেটিভ দিক, এদিকে খেয়াল করো। তাহলে লেখাটা কমপ্লিট করে ক্লাস শেষে ছবিগুলো তুলে, আচ্ছা এটা তো রেকর্ডেড থাকতেছে, ছবি তুলে দিলে এটা তো তোমার রেকর্ডেড থাকতেছে। আর এর পুরা শীটটা আমি তো তোমাদের পিক তুলে গ্রুপে আপলোড করছি, তোমরা কি সেটা খেয়াল করো নাই? এটা তো এখানে রেকর্ডেড থাকবে, তুমি রেকর্ডেড তোমার ওখানে ডাউনলোড করে তুমি ওটা স্টপ করে তুমি বারবার লিখতে পারবা। ক্লাস 8-এর বাচ্চাদের মতো যদি প্রশ্ন করো তাহলে কিভাবে হবে? তুমি এখন একটা ভার্সিটি স্টুডেন্ট হতে যাচ্ছ, তো এটা কি হবে? এটা হবে বলো তুমি? আচ্ছা লম্বের দৈর্ঘ্যটা বলে দেবো, সমস্যা নাই। তুমি ওইটা কি রেকর্ডেডে তুমি স্টপ করে লেখা যাবে না, অথবা আমি তোমাকে গ্রুপে এর পিকচার, এই সূত্রের যে ফর্মুলাগুলো আর কি, এর পিকচারগুলো, বা এই বুদ্ধিটুকুও নাই, আমার আর কিছু করার নাই এখানে। তোমাদের যখন লাইভ ক্লাস নেব তখন তোমাদের কাজটা হলো শুধুমাত্র বোঝা, এবং এই লাইভ ক্লাস যখন দেখা যাচ্ছে তুমি তো স্ক্রিনশট দিয়েও তোমার রাখতে পারো,
স্ক্রিনশট দিয়েও তুমি লিখতে পারো। লেখা তুমি কমপ্লিট করবে, তাহলে আমি এই ক্লাস নেব কখন? শুধু ক্লাস করার বুদ্ধিটা তোমাদের নাই, যে ক্লাসটা কিভাবে করতে হয়, বাদ বাকি সব বুদ্ধি আছে তোমাদের। খেয়াল করো এদিকে। এখন দেখো কি বললো, লম্বের দৈর্ঘ্য। ও লম্বের দৈর্ঘ্যটা হবে, যে অক্ষর ছোট হবে 2 ইন্টু সেই অক্ষর স্কোয়ার, দৈর্ঘ্যের স্কোয়ার ডিভাইডেড বড় অক্ষরের দৈর্ঘ্য হবে। অর্থাৎ আমি বি অক্ষর মানে ওয়াই অক্ষরকে ছোট ধরে তার দৈর্ঘ্য ধরছি বি, এই জন্য হয়েছে 2b স্কোয়ার ডিভাইডেড এ। যদি এক্স অক্ষরকে ছোট ধরে তার দৈর্ঘ্য এ ধরতাম, তাহলে হয়তো 2 ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বি। এটা আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করো, এই যে উপকেন্দ্র বা ফোকাস, এই ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখো এটা কিন্তু কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না। তাহলে খেয়াল করো, ফোকাস বা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বা ফোকাস দ্বয়ের দূরত্ব একই কথা, ফোকাস দ্বয়ের দূরত্ব একটা এই আর একটা এই, তাই হবে ইকুয়াল 2AE। সেমভাবে এই যে দ্বিকাক্ষ মানে নিয়ামক, এটা তো নিয়ামক আমাদের, এটা আমাদের কি নিয়ামক, নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামকের এটা কিন্তু দূরত্ব, কিন্তু মধ্যবর্তী দূরত্ব, কিন্তু এটা কিন্তু মধ্যবর্তী দূরত্ব, ভালোভাবে বুঝো, মধ্যবর্তী দূরত্ব। এটা লিখলে আসলে এখানে হিজিবিজি হয়ে যাবে। মধ্যবর্তী দূরত্ব তাহলে কী হবে সেটা, এখান থেকে এই পর্যন্ত কী দূরত্ব ছিল আমাদের, এ ডিভাইডেড ই, এখান থেকে ছিল মাইনাস এ ডিভাইডেড ই, কিন্তু দূরত্বের ক্ষেত্রে নেগেটিভ হবে না, এজন্য 2a ডিভাইডেড ই এটা হবে। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। অনেক সময় আমরা যে এই উপকেন্দ্রটা কিন্তু সবসময় এস ধরছিলাম, এস, আর এই নিয়ামকটাকে জেড ধরছিলাম, উপরের ক্ষেত্রে এম ধরছিলাম। অনেক সময় তুমি মানে উৎকেন্দ্রতা যেটা মানে ইর মান নির্ণয় করতে পারবে না। তো এ বি থাকলে আবার নির্ণয় করা সম্ভব। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী ছিল, 2b স্কয়ার বাই এ। এটা তোমরা কোনোভাবেই ইকুয়েশন থেকে হোক যেভাবে হোক কোনোভাবেই নির্ণয় করতে পারবে না। খেয়াল করো, আমরা যখন পরাবৃত্ত করে আইছি তখনও কিন্তু এটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে এর মানটা নির্ণয় করতে পারবে না, আর এর মানটা নির্ণয় করতে যদি না পারো সেক্ষেত্রে কিন্তু তুমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a এটা বের করতে পারবে না। পরাবৃত্তের ক্ষেত্রে কথা বলতেছি, এটার ক্ষেত্রেও তাই, এই উপবৃত্তের ক্ষেত্রেও তাই, 2b স্কয়ার বাই এ এটা তুমি বের করতে পারবে না। তো এটা বের করতে না পারলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার একটা ফর্মুলা আছে। আগের দিন যেরকম শিখছিলাম যে 2 ইন্টু SZ, সেক্ষেত্রে ই এর মান কিন্তু ছিল, কিন্তু সেটা ই এর মান 1 ছিল। ঠিক সেম জিনিসটা 2e ইন্টু SZ, এই এস আর এই জেড। দেখো এখানে দেখায় দেয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল 2e ইন্টু SZ। দেখো ইর মান তো একটা থাকবে, 2 আর ইর মান থাকলো, SZ বলতে এস হলো উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকে এই যে নিয়ামক জেড, এই সমীকরণের উপরে লম্ব দূরত্ব অঙ্কন করবা, তাহলেই কিন্তু তোমার মান ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমার মান কী হয়ে যাবে, ইজিলি কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা এর মধ্যে বুঝতে পারছো। আর এই সূত্রগুলাই, এর বেশি কোনো সূত্র নাই। এই সূত্র মানে আমি আজকে ক্লাসে যতটুকু করালাম উপবৃত্তের ক্ষেত্রে, ততটুকুর ভিতরে কার কোন জায়গায় সমস্যা আছে তোমরা একটু কমেন্টসের মধ্যে জানাবাম। আমি কমেন্টসটা পড়ে সলভ করে দেওয়ার পরে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ শুরু করব। তো খেয়াল করো, ঠিক সেমভাবে আমাদের ওই পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু ই ছিল, কিন্তু এর মানটা ছিল 1, এর মানটা কী ছিল 1, এই জন্য আমরা দেই নাই ওখানে। কিন্তু এখানে এর মানটা কখনোই 1 হবে না, 1 হলেই তো পরাবৃত্ত হয়ে যাবে, 1 হবে না বিধায় তো এর নামটা উপবৃত্ত ইলিপস রাখা হয়েছে। তো সেক্ষেত্রে খেয়াল করো, এই যে 2 ইন্টু SZ কিন্তু আমি এখানে দিছি, এখানে খেয়াল করো 2 ইন্টু SZ কিন্তু আমি দিছি,
কিন্তু এই সেই ই এর মানটা এখানে অ্যাড করছি 2e ইন্টু এস জেড। তার মানে এই পুরাটুকের মান বলতে কি বোঝাচ্ছে এটি বোঝাচ্ছে সে 2b² বাই এ, এটা একই মান বোঝাচ্ছে। আশা করি এবার বুঝতে পারছো। আচ্ছা ভাই উৎকেন্দ্রটা আর একবার বলেন। আচ্ছা উৎকেন্দ্রটা আর একবার। আচ্ছা আরও কারো উৎকেন্দ্রতা আছে? উৎকেন্দ্রতা বা বিকেন্দ্রতা, যেটা ই বলতেছি ইটা হবে √1 যে অক্ষের দৈর্ঘ্যটা কম সেটি স্কয়ার ডিভাইডেড যে অক্ষের দৈর্ঘ্যটা বেশি সেটি স্কয়ার। অর্থাৎ আমি লিখছি এখানে ওয়াই অক্ষের দৈর্ঘ্য বি ধরছি, এই বি এর মানটা ছোট ধরছি, এজন্য √1 - b² ডিভাইডেড এক্স অক্ষের দৈর্ঘ্য বড় ধরে এ স্কয়ার লিখছি, √1 - b² ডিভাইডেড a²। যদি এখানে এর মানটা ছোট হইতো তাহলে হয়তো √1 - a² ডিভাইডেড b²। এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা তোমরা কি এইভাবে শিখছো সূত্রটা? দেখো তো যে a² - b² ডিভাইডেড a², এভাবে শিখছো কেউ? এভাবে কি কেউ শিখছো? এটা লেখা যে কথা √1 - b² বাই a² লেখা সেম কথা, তাহলে বলতেও সুবিধা হয় বুঝতেও সুবিধা হয়। কারণ কেউ যদি বুঝো না আমি এভাবে বুঝবো তাহলে তো কোনো সমস্যা নাই, যে কোনো একভাবে তুমি বুঝতে পারো। ওকে ভাই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী তো ক্লাসে আসবো। আর আমার জন্য দোয়া করো, তোমরা ভালো থাকো, সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।